16 বছরে কি শুধুমাত্র জামাত ইসলামী একা নির্যাতনের শিকার হয়েছে? বিএনপির লোকজন গুম হয় নাই, বিএনপির লোকজন আয়না করে যায় নাই, বিএনপির লোকজন জেলে যায় নাই, মনিয়াপাদেরকে আটকে রাখা না, তাদের পার্টি অফিসে তালা মারা হয় নাই, হয়েছে তো। এগুলোও তো বাস্তবতা। আবার পরক্ষণে জামাতের স্যাক্রিফাইসগুলোও তো আমরা জানি। দেখেন, পিআর বিতর্ক নিয়ে আমরা একটা কথা আমরাও বলেছি, আমরা আপার হাউসে পিআরের কথা কিন্তু আমরা বলেছি, লোয়ার হাউসে পিআরের কথা মানে জামাত যেই ফর্মুলাটা দিয়েছে সেটার সাথে আমাদের খুবই দ্বিমত রয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে এটার জন্য এখন পর্যন্ত বাংলাদেশেরই না, কারণ আমি এটা তো এখনও আসলে এটাই সত্য। ইনফ্যাক্ট আপনি মানে কাকে ভোট দিচ্ছেন, এখনও বাংলাদেশে এরকম মানে ব্লাইন্ড ফেইথের জায়গা তৈরি হয় নাই যে আপনি আসলে এই পিআর লোয়ার হাউসে পিআরটাকে এক্সিকিউট করে বের হয়ে আসতে পারবেন। এটা আমাদের অভিমত। আর আপার হাউসের কথা আমরা বলেছি, এটার লজিক্যাল অ্যাসপেক্ট কি, আমরা লজিক্যাল অ্যাসপেক্টে বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যখন হবে, সবচেয়ে বড় সমস্যাটা আগের পার্লামেন্টে আমরা কি দেখেছি? সবচেয়ে বড় সমস্যাটা আমরা আগের পার্লামেন্টে দেখেছি যে মানে একাগ্র চিত্তে যেভাবে করে চেয়েছে সে সেভাবে করে পার্লামেন্টকে ব্যবহার করেছে। চেয়েছে, তার কাছে মনে হয়েছে যে সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিবে, সে জাস্ট একটা আইন পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। এবং চেক অ্যান্ড ব্যালেন্স কখনোই পার্লামেন্টে ছিল না। কেউ প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা ছিল পার্লামেন্টে। এই একচ্ছত্র ক্ষমতায় তিনি যেভাবে করে চেয়েছেন, এবং তিনি যখন কোনো আইন আপনার সামনে এনেছেন, স্বাভাবিকভাবেই লিগ্যাল অ্যাসপেক্টে লিগ্যাল ব্যারিয়ারের কারণে বাকির এটা বিরোধিতা কেউ করতে পারে না। আপার হাউস যখন আমার কাছে থাকবে, তখন আপার হাউস থেকে আমি এটাকে মানে অ্যাটলিস্ট আমার পার্লামেন্টে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা তৈরি হবে। কাজেই দেখেন, আমাদের কাছে মানে আমি আজকেই এই মঞ্চে আমরা যারা বসে আছি, এখানে আমি কথা বলতেছি, আপা কথা বলতেছেন, ভাই কথা বলতেছেন, যারাই আমরা কথা বলতেছি, দেখেন প্রত্যেকেরই তো চিন্তাই বাংলাদেশকে সুন্দর করে গঠিত করা। এই বাংলাদেশে যে সমস্যাগুলো আমরা এত বছর ধরে ফেস করছি, 16 বছরে কি শুধুমাত্র জামাত ইসলামী একা নির্যাতনের শিকার হয়েছে? বিএনপির লোকজন গুম হয় নাই, বিএনপির লোকজন আয়না করে যায় নাই, বিএনপির লোকজন জেলে যায় নাই, মনিয়াপাদেরকে আটকে রাখা না, তাদের পার্টি অফিসে তালা মারা হয় নাই, হয়েছে তো। এগুলোও তো বাস্তবতা। আবার পরক্ষণে জামাতের স্যাক্রিফাইসগুলোও তো আমরা জানি। কাজেই দেখেন, এখানে জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, আদার সকল পলিটিক্যাল পার্টি, আমি একটা জিনিস এই শুধু পলিটিক্যাল পার্টি কেন, সকল পেশাজীবী ইনফ্যাক্ট সবাই, আমি এই ল্যান্ডস্কেপে বা এই লেন্সে আমি পুরো জিনিসটাকে দেখতে চাই যে এখানে আমাদের অভ্যন্তরে যতই বিতর্ক হচ্ছে, এই বিতর্ক তো একটা ডেমোক্রেটিক বিউটি, এনাদার আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে যে এই বিতর্কের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভালো। এই বিতর্কের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র কীভাবে আগামীতে জনগণের হবে, সরকার কিভাবে আগামীতে জনগণের হবে, সরকার কিভাবে অ্যাকাউন্টেবল হবে টু দি পিপল, এটাই নিশ্চিত করার উদ্দেশ্যেই তো সবাই আমরা এই ধরনের বিতর্ক করছি। কাজেই আমার কাছে মনে হয় যে মানে ওই দিনটা খুব বেশি দূরে নাই, যেই দিনটাতে আমরা সবাই একটা জায়গায় এসে আমরা একমত হতে পারবো এবং আমরা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেখেন, আমাদের জন্য আপকামিং ইলেকশন ইজ এ বিগেস্ট চ্যালেঞ্জ, ইটস আ বিগেস্ট চ্যালেঞ্জ। আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু লাস্ট যে ঐকমত্য কমিশনে সেখানে কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন ইলেকশন হইতে হবে। এখন আমরাও তো ইলেকশনের বিরোধী ছিলাম, আমরা তো বলছি ইলেকশন আমরা এখন এত মানে এই যেই বিষয়গুলোর যে সমাধান জরুরি, সেগুলো সমাধান না হলে আমরা চাই না ইলেকশন। আমরা তো বলছি আমরা ইলেকশন চাই না, কিন্তু আমরা কি ঐকমত্য কমিশন থেকে একটা মিটিংও আমরা কি বয়কট করে বাইরে চলে আসছি? অন্য কোনো পার্টি কি বাইরে চলে আসছে? এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে জুলাই সনদ থেকে রাখলে আগামীর বাংলাদেশে যেই ছাত্রছাত্রীরা তাদের রক্ত ঝরাইলো তাদের ভবিষ্যৎটা তো সিকিউর হবে। দেখেন, যেই 5 তারিখে আমরা দেখছি তো রিজভী ভাই কীভাবে করে তিনি আবেগ আপ্লুত হয়ে তিনি এই ছাত্র জনতাকে ক্রেডিট দেয় নাই। এই ছাত্র জনতার অভিপ্রায়টা কী ছিল? এই অভিপ্রায় ছিল অ্যাকাউন্টেবল একটা গভর্নমেন্ট হবে। এখন অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ফর্ম করতে গিয়ে কেউ বলবে পিআর, কেউ বলবে আপার হাউসে পিআর, কেউ বলবে লোয়ার হাউসে পিআর, কেউ বলবে পিআর চাই না। দেয়ার ইজ নো প্রবলেম। এই উদারতা, এই অ্যাকসেপ্টেন্স, এই জিনিসটাকে গ্রহণ করা, পরের মতকে রিসিভ করার ক্যাপাসিটি যদি আমি ডেভেলপ করতে না পারি, তাহলে তো আমার বাংলাদেশে জুলাইয়ের দরকার ছিল না। বাংলাদেশে জুলাইয়ের দরকার ছিল না তো। কাজেই ডেমোক্রেটিক বিউটিটাই হচ্ছে এটা যে আপনি অপরের মতকে গ্রহণ করবেন। কিন্তু সেই বিউটির মধ্যে আমরা আসলে আছি কিনা বা সামনের দিকে যেতে পারবো কিনা? না, ডেফিনেটলি আছে। দেখেন ভাই, আমি বলি জামাত ইসলামের যে আন্দোলনকে নিয়ে আজকে এত ডিবেট হচ্ছে, দেখেন আন্দোলন তো বাংলাদেশে এই সরকারের আমলে আন্দোলন আর পলিটিক্যাল আন্দোলন হয় নাই, হয়েছে তো অসংখ্য পলিটিক্যাল আন্দোলন হয়েছে। আমি আপনাকে হলফ করে বলি, আমরা ইশরাক ভাইয়ের আন্দোলন দেখি নাই। ইশরাক ভাইয়ের আন্দোলন তো বাংলাদেশে শাহবাগের মতন জায়গা, বাংলাদেশে দীর্ঘদিন নগর ভবনের মতন জায়গা ব্লকেজ করে ইশরাক ভাই আন্দোলন করছে না। তাই এটা পলিটিক্যাল মুভমেন্টের প্রবলেমটা কোথায় ভাই? পলিটিক্যাল মুভমেন্ট ইটসেলফ ইজ আ পার্ট অফ ডেমোক্রেসি। তো এখন আমি দেখেন, প্রথমেই যে কথাটা দিয়ে আমি শুরু করছিলাম যে আপনি জনগণের জানমাল, জনগণের
যেই যেই মানে তারা যে প্রবলেমের ফেস করে আন্দোলন হইলে সেই জায়গাগুলোকে আপনি সিকিউরিটি আপনার আন্দোলন করেন না ভাই, আমার তো আপনার তো সমস্যা নেই। আপনি আপনার একটা পলিটিক্যাল ডিমান্ড আপনি রাস্তায় পেশ করবেন, এটা যদি আপনি 5 আগস্টের পর করতে না পারেন তাহলে কিসের বিপ্লব হইল? কিন্তু আপনার কি আমার মনে হয় প্রবলেমটা যে ওইখানে না, আমার প্রবলেমটা হচ্ছে যে যেই জায়গাটাতে আমি প্রশ্ন করছি সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামীর এই আন্দোলনের ঘোষণাটা ইটস টু আর্লি।